আজকে হচ্ছে 11ই ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 67তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব চুক্তিরদ বা রেসিশন অফ কন্ট্রাক্ট। চুক্তিরদ সম্পর্কে আলোচনা করছে ধারা, ডান সাইডে দেখেন, ধারা 35 থেকে ধারা 38 পর্যন্ত, এবং চুক্তিরদকে বলা হয় রেসিশন অফ কন্ট্রাক্ট। না, আগে চুক্তিরদ। জি, এখানে তো 24 পর্যন্ত পড়াইছে। না, পরে আগে যা বলি মিতা ওই জায়গা বের করেন, আগে বইতে চুক্তিরদই আগে, চুক্তিরদে আসে আসে নাকি। তো চুক্তিরদ কে বলা হয় রেসিশন অফ কন্ট্রাক্ট, এটা ধারা 35 থেকে 38। তো আমরা যখন আহ সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কে পড়া শুরু করেছিলাম 12 ধারায়, তখন একটা জিনিস আপনাদের মনে আছে কিনা আমরা পড়েছিলাম যে যখন কোনো চুক্তি সম্পাদিত হয় দুই পক্ষের মধ্যে, তখন কোনো পক্ষ যদি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করে, তখন সংক্ষুব্ধ পক্ষ ওই চুক্তি রিলেটেড 4 ধরনের মামলা সে দায়ের করতে পারে। এখন তার যেরকম মানে প্রতিকার দরকার, সে সেই ধরনের মামলা দায়ের করবে। কিভাবে? যদি সে আহ, যে চুক্তি ভঙ্গ করেছে তাকে দিয়ে চুক্তির কার্যাবলী করাইতে চায়, তাহলে তাকে করতে হবে 12 ধারার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা। অর্থাৎ একজন জমি কিনতে চাইছিল, এখন কিনবে না, বায়না চুক্তি ভঙ্গ করছে, এখন আমি যদি তার দিয়ে জমি কেনাইতেই চাই, তাহলে আমাকে মামলা করতে হবে কত ধারা? 12 ধারা। 12 ধারা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের। আচ্ছা, যদি আমি মনে করি যে না, তার জমি আমি কিনবো না, বা তার সাথে আমি কোন রকম আহ মানে আহ, সম্পর্ক রাখবো না, তাহলে আমাকে মামলা করতে হবে এই যে এখন যেটা পড়বো, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা, চুক্তি রদের। চুক্তি রদের। আচ্ছা, অথবা যদি আমি মনে করি যে তারে আমি কাজ সম্পাদনে বাধ্য করতে পারি বা না পারি, রদের দরকার নাই, কিন্তু তার কাছে আমি ক্ষতিপূরণ চাই। কি চাই? ক্ষতিপূরণ। তাহলে চুক্তি রিলেটেড আমাকে কি মামলাটা করতে হবে? 19 ধারায় ক্ষতিপূরণের মামলা। যদি আমি এই তিনটা ছাড়া অন্য আর একটা কিছু চাই, যে আমার কাছে বিক্রি করুক বা না করুক, অন্য কারো কাছে যাতে জমি বিক্রি করতে না পারে, তখন তারে বিরত রাখার জন্য আমার মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায় নিষেধাজ্ঞার মামলা। তো ওই যে যে 4টা প্রতিকার আমরা পড়েছিলাম, তো এর মধ্যে একটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কে মোটামুটি আপনার 12 থেকে 30 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব, দেখেন, চুক্তি রদ। দলিল সংশোধনটা পরেই পড়বো, সমস্যা নাই, আগে চুক্তি রদ দেখি। চুক্তি রদ বা রেসিশন অফ কন্ট্রাক্ট। চুক্তি রদের পাশে একটু লিখে রাখেন দলিল রদ। চুক্তি রদের পাশে কি লিখে রাখবেন? দলিল। দলিল রদ লেখেন। তো আমাদের বাংলায় অনেক সময় আপনাদের কনফিউজ করে যে চুক্তি রদ দলিল রদ। আপনি মনে রাখবেন এরা হচ্ছে রদ বংশ। হুম। রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হলো কি বংশ? ঠাকুর বংশ। ঠাকুর বংশ। তো ঠিক একই ভাবে চুক্তি রদ দলিল রদ, এরা হলো কি বংশ? রদ বংশ। আর রদ বংশ মানেই হলো রেজিস্ট্রেশন অফ কন্ট্রাক্ট। কত ধারা? 35 ধারা। দেখেন, তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুযায়ী চুক্তি রোধের মামলা দায়ের করা যায়। 35 ধারা অনুযায়ী শুধুমাত্র গোল দিবেন লিখিত চুক্তি রোধের মকদ্দমা দায়ের করা যায়। অর্থাৎ এখানে একটা ব্যতিক্রম আছে 12 ধারার মামলা থেকে। 12 ধারার মামলা চুক্তি লিখিত হলেও করা যায়, মৌখিক হলেও করা যায়। কিন্তু 35 ধারার মামলা, চুক্তি রোধের মামলা যদি আপনি করতে চান, তাহলে চুক্তিটা অবশ্যই কি হতে হবে? লিখিত। আচ্ছা বলেন তো, 12 ধারার মামলা মৌখিক চুক্তির ক্ষেত্রে করা যায় কিনা বলেন তো? হ্যাঁ, যাবে যায়। স্যার। 12 ধারা মামলা কিন্তু মৌখিক চুক্তির ক্ষেত্রে করা যায়, শুধু 21 কতে যে শর্তটা বলছে ওইটা ছাড়া আর সকল 12 ধারার মামলাই কিন্তু মৌখিক চুক্তি হইলেও কি করা যায়। ধরেন অস্থাবর সম্পত্তি বেচা কেনার চুক্তি হয়েছে, মৌখিক চুক্তি, তো ওটাও আপনি 12 ধারা মামলা করতে পারেন। এখন আবার অনেকে আপনারা বলবেন যে স্যার মৌখিক চুক্তি হলে ওটা প্রমাণ করবে কেমনে? সাক্ষী দিয়া। যে মৌখিক চুক্তি আরিফ আর বিথিকার মধ্যে হয়েছিল, তো সাক্ষী হিসেবে আমরা এই জায়গাতে 10-12 জন আছি, আমরা আমাদের মাধ্যমে প্রমাণ করবে। ভবিষ্যতে আরিফ বা বিথিকা যদি কেউ এই চুক্তির কথা কি করে অস্বীকার করে, জি,
তো এখন আমরা চলে আসি যে যে সকল চুক্তি রোধের মকদ্দমা দায়ের করা যায়। 35 ধারা অধীন একটি লিখিত চুক্তি গোল দিবেন, তিনটি ক্ষেত্রে রোধের মকদ্দমা দায়ের করা যায়। মানে এক্ষেত্রে তিনটে ক্ষেত্রে চুক্তি রোধের মামলা দায়ের করা যায়। প্রথম যেটা দেখেন, যে ক্ষেত্রে চুক্তিটি আন্ডারলাইন করেন লিখিত এবং বাতিল যোগ্য, ভয়েডেবল, আন্ডারলাইন করেন লিখিত এবং বাতিল যোগ্য বা বাদী কর্তৃক রদযোগ্য বা সমাপ্তযোগ্য, টার্মিনেবল বাই দ্য প্লেইন্টিফ। বাতিল যোগ্য বা ভয়েডেবল এই শব্দটা বলতেন আমরা যেহেতু আপনারা সবাই এলএলবি পাশ করে এসেছেন, এলএলবি তে একটা সাবজেক্ট ছিল ল অফ কন্ট্রাক্ট, যেখানে আমাদের দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, ওখানে আমরা চুক্তি সম্পর্কে পড়ছিলাম। চুক্তি বলছিল তিন প্রকার, একটা হলো বৈধ চুক্তি, অবৈধ বা বাতিল চুক্তি, আর একটা হলো বাতিল যোগ্য চুক্তি। বাতিল যোগ্য, বৈধ চুক্তি কোনটা? বৈধ চুক্তি মানে হলো যে জায়গায় পক্ষগণের যোগ্যতা আছে, মানে তারা সুস্থ স্বাভাবিক বয়স হয়েছে, পক্ষগণের স্বাধীন সম্মতি ছিল, এবং ওই চুক্তির বিষয়বস্তুটাও বৈধ। একটা চুক্তি আইনের সকল শর্ত মেনে যে চুক্তিটা করা হয় সেটাকে কি বলে? বৈধ চুক্তি। আর অবৈধ চুক্তি বা ভয়েড কন্ট্রাক্ট কোনটা? ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে যে যে ক্ষেত্রে কোনো শর্ত পালন করা হয় নাই। কিভাবে? এভাবে যদি দেখেন যে পক্ষগণের যোগ্যতা নাই, এক পক্ষ হলো পাগল, এক পক্ষ হলো উন্মাদ, বা এক পক্ষ হলো না বলো, তাহলে চুক্তি হলে সেটা ভয়েড অ্যাব ইনিশিও, মানে এটা শুরু থেকেই বাতিল। অথবা চুক্তির বিষয়বস্তুই অবৈধ, গাঁজা বেচা কিনা চুক্তি হয়েছে, মদ বেচা কিনা চুক্তি হয়েছে, এটা শুরু থেকেই কি? অবৈধ। অবৈধ। তো এটা হলো বাতিল বাতিল চুক্তি। তাহলে বাতিল যোগ্য চুক্তি কোনটা? বাতিল যোগ্য চুক্তি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে এটা বৈধ, কিন্তু বাদী যে কোনো সময় এটা কি করতে পারে? বাতিল করার জন্য মামলা দায়ের করতে পারে। বাতিল যোগ্য চুক্তি, বাতিল যোগ্য চুক্তি কিভাবে? যে চুক্তিতে পক্ষগণের সম্মতি নেওয়া হয় মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে, ভুল বর্ণনা বা মিথ্যা বর্ণনার মাধ্যমে, বা কোয়েশন মানে বল প্রয়োগের মাধ্যমে, ভয় দেখাইছেন, তারে ভয় দেখায় তার সম্মতি নিছেন, কি এই চুক্তি করবি কিনা বল, বা তারা আনডিউ ইনফ্লুয়েন্স খাটাইছেন। আনডিউ ইনফ্লুয়েন্স মানে অনুচিত প্রভাব বা অযাচিত প্রভাব। অযাচিত প্রভাব কিভাবে? যে আইনজীবী বলছে মক্কেলে, তুমি তো এই মামলায় হেরে যেতে পারো, তোমার যে সম্পত্তিটা আছে তাড়াতাড়ি আমার নামে লিখে দাও, এটা কি? আনডিউ ইনফ্লুয়েন্স। তো যদি কাউরে ভয় দেখাইয়া, ভুল বর্ণনা দিয়া, অনুচিত প্রভাব খাটাইয়া যদি কাউরে চুক্তি করতে বাধ্য করে, তাহলে যে এই যে যার এই ভয় বা অনুচিত প্রভাব দেখানো হলো, সে এই চুক্তিটা যে কোনো সময় কি করতে পারে? বাতিল করতে পারে। এই বাতিল করার যে ইচ্ছাটা, এটা উনার উপর ডিপেন্ড করতেছে। উনি যদি বাতিল না করে, চুক্তিটা কি অবস্থায় আছে? বৈধ অবস্থায় আছে। তাহলে আমরা এতটুকু জানলাম, যদি কোনো চুক্তিতে কি থাকে, আপনার বল প্রয়োগ থাকে, মিথ্যা বর্ণনা থাকে, প্রতারণা থাকে, অথবা অনুচিত প্রভাব থাকে, তাহলে সেই চুক্তিটা পক্ষ কর্তৃক কি বলেন তো? বাতিল যোগ্য। বাট বাট বাতিল করার আগ পর্যন্ত সেটা কি? বৈধ। বৈধ চুক্তি। তাহলে এইভাবে যদি চিন্তা করেন, যে একজন, ওই যে আগের উদাহরণটা যদি এইভাবে বলি, আমি একটা জমি বিক্রি করব, আমি শাকিল সাহেবরে বললাম যে শাকিল সাহেব, আমার এই সার কারখানায় মাসে 500 মণ সার উৎপন্ন হয়। আমাদের মধ্যে বায়না চুক্তি হলো। উনি পরে জানতে পারলেন যে 500 মণের জায়গায় একটা শূন্য নাই, মানে সার উৎপন্ন হয় কয় কয় মণ? 50 মণ। 50 মণ, তার মানে উনারে আমি চুক্তি করতে কি কি করছি বলেন তো? মিথ্যা বর্ণনা দিছি। মিথ্যা বর্ণনা দিছি। এখন উনি, এই চুক্তিটা হইছে, বাট এই চুক্তিটা বাতিল যোগ্য কে করতে পারে? উনি যে ক্ষতিগ্রস্ত, সে ইচ্ছা করলে এটা বাতিল করতে পারে। এবং এই ক্ষেত্রে যেহেতু চুক্তিটা লিখিত এবং বাতিল যোগ্য, এই চুক্তিটা রদ করার জন্য শাকিল সাহেব কিসের মামলা করতে পারে? চুক্তি রদের মামলা দায়ের করতে পারে। এই কারণে দেখেন, যে ক্ষেত্রে চুক্তিটি লিখিত এবং বাতিলযোগ্য, বা এই যে দেখেন বাদী কর্তৃক রদযোগ্য বা সমাপ্তযোগ্য। 2 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে চুক্তিটি যে কারণে অবৈধ তা চুক্তি হতে স্পষ্ট প্রতীয়মান হয় না, মানে এবং যার জন্য বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায়। মানে চুক্তিটা কি কারণে অবৈধ তা স্পষ্টভাবে কি বোঝা যাচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে কারে বেশি দায়ী করা যায়? বিবাদীকে। তো এটার উদাহরণ আপনি এইভাবে দিতে পারেন, ওই যে যদি এইভাবে বলি, ওই আগের উদাহরণটাই, যে ক্ষেত্রে ওই যে বললাম যে আমি গোপন রাখছি, যে গন্ডার পানিতে যে তলায় না, এটা আমি গোপন রাখছি, কিন্তু মিথ্যা বর্ণনাও দেই নাই। তাহলে সেই ক্ষেত্রে ওই যে ক্ষতিগ্রস্ত, সে ওই কিসের মামলা করতে পারে?
চুক্তি রদের মামলা দায়ের করতে পারে। যে ক্ষেত্রে চুক্তিটি যে কারণে অবৈধ তা চুক্তি হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় না, তবে যার জন্য বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায়। কি হয়েছে আপনার পেজ উল্টান কেন? দুই কেন বই। আচ্ছা দেখেন, যে ক্ষেত্রে আন্ডারলাইন করেন বিক্রয় বা লিজ চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দেওয়া হয়েছে, কোন বিক্রয় বা লিজ চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দেওয়া হয়েছে, মানে বিবাদী বলছে তুমি কাজটা করো, বিক্রয় চুক্তিটা করো বা লিজ চুক্তির শর্ত পূরণ করো। আদালত ক্রেতারে বলছে, সরি, আদালত দেখেন ক্রেতা, এ জায়গায় বিক্রেতা আছে, বিটুক কেটে দেন, যাদের বইতে বিক্রেতা আছে তারা ক্রেতা লেখেন। আদালত ক্রেতা বা ইজারা গ্রহীতাকে যে অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে তা সে পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। ধরেন বিষয়টা এরকম যে আপ- হ্যাঁ, যে কেউ যে ক্ষতিগ্রস্ত হবে সেই করবে। আচ্ছা দেখেন, তো এখানে বলতেছে যে বিক্রয় বা লিজ সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দেওয়া হয়েছে, মানে একটা আগে মামলা হয়েছে, কিসের মামলা, 12 ধারার মামলা। তো ওই জায়গায় ওনারে সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দিছিল, এবং আদেশ আদালত ক্রেতারে বলছে যে এতদিনের মধ্যে তুমি টাকা, বাকি টাকা দিয়ে দিবা, বা লিজ গ্রহীতারে বলছে এতদিনের মধ্যে তুমি বাকি টাকা দিয়ে দিবা। কিন্তু তারা ওই টাকা দিতে পারে নাই, তখন আদালত এই কার্য সম্পাদনের ডিক্রি না দিয়ে কি করে দিবে, চুক্তি রদ করে দিবে। কি আলামিন সাহেব বলেন তো, এটা উদাহরণ দেন একটা, এই 35-এর গয়ের। আচ্ছা, ধরেন আমি হচ্ছে ক্রেতা। জি। আপনার সাথে আমার একটা চুক্তি হলো যে আমি এতটুকু পণ্য কিনবো। হুম। ধরেন 10 মণ গম কিনবো বা 100 মণ গম কিনবো। হুম। একটা ভ্যালিড চুক্তি হয়েছে, জি। কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আমার একটা মাল পাঠিয়ে দিচ্ছেন, আপনি আমাকে চুক্তি করলেন যে আমি প্রতি মাসে মাসে 100 মণ গম পাঠাবো, আপনি আমাকে পাঠাবো। হুম। কিন্তু দেখা যাচ্ছে যে 2 মাস পাঠানোর পর আমি আর আপনাকে টাকা দিচ্ছি না। হুম। টাকা না দিলে এখন তো আপনি এই যে চুক্তিটা পরে আপনি মাল পাঠাচ্ছেন না বা হ্যাঁ। না পাঠালেন, পরে আমি তো দাবি করতে পারবো না যে তখন আপনি রদের এই চুক্তিটা দাবি করতে পারেন যে আমার তো সে ক্রেতা, তো আমাকে সে তার যে দায়িত্ব ছিল সেটা পালন করতেছে না, এই জন্য আমি আর চুক্তিটা রদ করতে চাচ্ছি। মানে আপনি তো বিক্রেতা, হুম। আপনি আমাকে 100 প্রতি মাসে 100 মণ দিচ্ছেন, দেখা যাচ্ছে যে আমি আর টাকা দিচ্ছি না। হুম। আপনি আমাকে মাল দিবেন, আমি টাকা দিব, কিন্তু আমি টাকা দিচ্ছি না, এই জন্য আপনি রদের আবেদন করতে আদালতের নির্দেশ অনুযায়ী। আচ্ছা, এটা আমি আমি আর একটা, আমি যারা অনলাইনে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন তো না সবাই, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আমি একটা উদাহরণ দিই, সেটা শুনেন। যে ধরেন যে আলামিন সাহেব একটা জমি বিক্রি করবে, আর আমি হচ্ছে কিনবো, আমাদের মধ্যে জমিটার বিক্রয় ধরেন আহ কত, 5 লাখ টাকা জমির দাম। তো বায়না চুক্তিতে দেওয়া হয়েছে 2 লাখ টাকা, আর বাকি 3 লাখ টাকা দিলে উনি দলিল করে দিবে। তো ইতিমধ্যে উনি কিছুদিন পরে বলতেছে যে আমার কাছে জমি বিক্রি করবে না, তার মানে চুক্তির শর্ত ভঙ্গ করেছে কে, বিক্রেতা। বিক্রেতা। বিক্রেতা তো এখন তাহলে আহ 12 ধারার মামলা, কার্য সম্পাদনের মামলা করব হচ্ছে আমি ক্রেতা। আমি চাচ্ছি যাতে আলামিন সাহেব রে দিয়ে আহ, এই জমিটা আলামিন সাহেব যাতে আমার কাছে কি করে, বিক্রি করে। তো ঠিক আছে, আমি মামলা করার পরে আমার যে মামলার যে বিষয়বস্তু সবকিছু আমি প্রমাণ করলাম যে ওনার এটা একটা স্থাবর সম্পত্তি, আলামিন সাহেব যদি না বিক্রি করে তাহলে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। আদালত বললো যে ঠিক আছে, আলামিন সাহেবরে বাধ্য করলো, আলামিন সাহেবরে বাধ্য করলো। এখন বাধ্য করলো মানে কি, বাকি অবশিষ্ট কয় টাকা আমার দেওয়া লাগবে না, এখন অবশিষ্ট টাকা তো আমার দেওয়া লাগবে। কিন্তু আদালত যে অর্থ পরিশোধের নির্দেশ দিছে যে তুমি এই অবশিষ্ট 3 লাখ টাকা আলামিনকে দিয়ে দাও, এই টাকাটা আমি দিতে কি হয়েছি, ব্যর্থ হয়েছি। তাহলে ব্যর্থ হইলে আদালত চুক্তিটা কি করে দিবে, যে তোমার যে জিনিস দিলাম তুমি পাইও কি করলা, হারাইলা, তাহলে চুক্তি রদ দিয়ে দিবে। হ্যাঁ, সেটা তো আমি ফেরত পাবো, যে আর্নেস্ট মানি, বায়না অর্থ। এখন আপনি আবার পাল্টা প্রশ্ন করতে পারেন যে স্যার, যে 12 ধারার মামলা করলে তো অবশিষ্ট যে টাকা 3 লাখ টাকা দিয়ে এই তো মামলাটা এখন করতে হয়, তাইলে আবার এটা এখন 3 লাখ টাকা, অবশিষ্ট 3 লাখ টাকা দিয়ে মামলাটা করতে হবে, এটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি। বাট তাও করছে কত সালে, 2005-এ, 7/2005 থেকে কার্যকর, কিন্তু এর আগে তো দেওয়া
লাগতো না। আর এটা ছাড়াও যে ধরেন স্থাবর সম্পত্তির যদি লিজ হয়, অস্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি হয়, বা অন্যান্য স্থাবর সম্পত্তির যে অন্যান্য যে চুক্তি টাইপ হয়, বন্ধক হয়, তাহলে এই সব ক্ষেত্রে তো আর আবার টাকা 21 ক ধারা মানা তো আমার বাধ্যতামূলক না। তাহলে আমরা চুক্তি রদের যে তিনটা কারণ বুঝলাম, সেটা হলো চুক্তিটি যদি লিখিত এবং বাতিলযোগ্য হয়, চুক্তিটি কি কারণে অবৈধ তা বোঝা যায় না, এবং সব শেষে হচ্ছে যে বিক্রয় বা লিজ চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের কি দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এবং যে ক্ষেত্রে ক্রেতা বা কে লিজ গ্রহীতা অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে এবং সে তা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তো এখন আমি একটু আগে আপনাদের পড়িয়েছিলাম যে বাতিলযোগ্য চুক্তি বা ভয়েডেবল কন্ট্রাক্ট কাকে বলে। তো বাতিলযোগ্য চুক্তির এই যে দেখেন, এটা আপনাদের একটু চুক্তি আইন অনুসারে বাতিলযোগ্য চুক্তির একটু বর্ণনা দিয়েছে। যেহেতু বাদী কর্তৃক বাতিলযোগ্য চুক্তি আদালত রদ করতে পারে, সেহেতু চুক্তি রদের মকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে যে চুক্তিটি একটি বাতিলযোগ্য চুক্তি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চুক্তি রদের মামলায় বাদীকে কি প্রমাণ করতে হয়, চুক্তিটি কি একটি বাতিল চুক্তি, অবৈধ চুক্তি, বাতিলযোগ্য চুক্তি, কি বলেন তো? বাতিলযোগ্য চুক্তি। চুক্তি। সুতরাং চুক্তি কখন বাতিলযোগ্য সেটা চুক্তি আইন অনুসারে নির্ধারণ করতে হবে। বাতিলযোগ্য চুক্তি হলো এমন সম্মতি যা এক বা একাধিক পক্ষের ইচ্ছাক্রমে কার্যকর করা যায়, কিন্তু অপর পক্ষ বা পক্ষসমূহের ইচ্ছাক্রমে কার্যকর করা যায় না। এগুলা মুখস্থ করা লাগবে না। এই যে চুক্তি আইন 1872-এর 19, 19 ক, 39, 53, 55 ধারায় উল্লেখিত ক্ষেত্রে একটি চুক্তি বাতিলযোগ্য হতে পারে। তো এগুলো আপনার মুখস্থ করা লাগবে না, বাট জানতে হবে ভয়েড অ্যাব ইনিশিও অর্থ জানেন? শুরু থেকেই বাতিল। বাতিল। শুরু থেকেই বাতিল। এই ভয়েড অ্যাব ইনিশিও একটা হাইকোর্টে একজন অ্যাডভোকেটের ওই ভাইবা ছিল, ঢোকার সাথে সাথে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জিজ্ঞাসা করছে ভয়েড অ্যাব ইনিশিও কি, বলেন আমার বন্ধু। তো সেই প্রশ্ন বুঝতে পারেন নাই যে ভয়েড অ্যাব ইনিশিও কি, তার মাথায় নাই। তো হাইকোর্টের ভাইবার, তো ওই কারণে তারে হাইকোর্টের ভাই ফেল করাই দিছে। সেও ভয়টা বেশি হয়ে গেছে। সেও ভয়টা বেনিশি হয়ে গেছে। শুরুতেই বাতিল। ভয়টা বেনিশি মানে কি? শুরুতেই শুরু বাতিল। থেকেই বাতিল। তো আপনাদের যদিও বললাম যে বার কাউন্সিল পরীক্ষায় আসবে না, লিখিত প্রিলিতে আসতেছে না, কিন্তু ভাইভাতে তো জিজ্ঞাসা করতে পারে যে ভয়টা বেনিশিও কি। আপনি এইভাবে বলবেন যে ইওর অনার নাবালকের সাথে যে চুক্তি করে সেই চুক্তি কি, ভয়টা ইনিশিও মানে শুরু থেকেই বাতিল। তো দেখেন চুক্তি আইন 1872-এর 19 ও 19 ক ধারায়, 12টা ম্যাক্সিমামের মধ্যে একটা নাই না নাকি? না, চুক্তি আইন 1872-এর 19 ও 19 ক ধারায় বিধান করা হয়েছে। এই যে দেখেন, জবরদস্তি মানে হলো বল প্রয়োগ, প্রতারণা মানে হচ্ছে মানে প্রতারণা তো বুঝিনি, ফ্রড বা মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হলে, বা চুক্তিতে অসঙ্গত প্রভাব দ্বারা সম্মতি আদায় করা হলে, অসঙ্গত প্রভাব মানে হলো অনুচিত প্রভাব, আর যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছে সেই পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি বাতিলযোগ্য হবে। উদাহরণে যদি আমরা একটু দৃষ্টি দেই, দেখেন প্রতারণা করার অভিপ্রায়ে আরিফ মিথ্যা বর্ণনা প্রদান করে যে তার কারখানায় বছরে 500 মণ সার প্রস্তুত করা হয়, এবং বিথিকাকে উক্ত সার কারখানা ক্রয় করতে প্ররোচিত করে। তাহলে চুক্তিটি বিথিকার ইচ্ছাক্রমে বাতিলযোগ্য হবে, আরিফের ইচ্ছাক্রমে না। কার ইচ্ছাক্রমে? বিথিকার। কেন বলেন তো? মিথ্যা বর্ণনা দিছে। এই জায়গায় মিথ্যা বর্ণনা তো দিছে আরিফ, তাহলে বাতিলযোগ্য কার ইচ্ছাক্রমে? বিথিকার। আমি যে লিখতে বললাম। ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইচ্ছাক্রমে। সে চাইলে এটা কন্টিনিউ করতে পারে। জি। তো মিথ্যা কথা বলবা। আ- আর অনুচিত প্রভাব মানে আমি যদি ধরেন আপনাদের প্রভাব খাটাইয়া আপনাদের সাথে কারো যদি কোনো চুক্তি করি, তাহলে এটা হয়ে যাবে কি? অনুচিত অনুচিত। প্রভাব। কেন? কারণ আমি আপনাদের পড়াই, তো এই হিসাবে এটা আমি আপনাদের কোনো একটা বিশেষ সক্রিয় আস্থার সম্পর্ক আপনার সাথে আমার। তো এই ক্ষেত্রে আমরা যদি কিছু, আমি যদি কিছু বলি আপনারা সহজেই সেটা বিশ্বাস করবেন। তো পরবর্তীতে যদি ক্ষতিগ্রস্ত হন এবং যদি প্রশ্ন উঠে, আপনি বলতেছেন যে ওনার যে উনি আমার সক্রিয় আস্থার সম্পর্কের কারণে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এই কাজটা করছে, ওনারা তো ভালো ভাবতাম উনি আমার শিক্ষক, তাহলে এই ক্ষেত্রে দেখি বিথিকা বলেন এই জায়গা আপনি মামলাই করছেন যে স্যার আমার সাথে আমার ভুল টুল বুঝাইয়া অনুচিত প্রভাব খাটাইয়া আমার সাথে এই চুক্তিটা করতে, তো এখন আমার এই চুক্তিটা আমি রদ চাই। তাহলে এই জায়গা যে আপনার সরল বিশ্বাস ছিল দাবি করতেছেন আপনার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে, এই সরল বিশ্বাসের বিষয়টা কে প্রমাণ করবে বিথিকা বলেন? আপনি না কে?
স্যার আমারই প্রমাণ করা লাগবে, কারণ স্যার আমার সাথে না না বলো, ওনার বলতে দেন, কে প্রমাণ করবেন? স্যার আমার সাথে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, তাহলে এই আপনার প্রমাণ করা লাগবে। বলেন, ওনার বলতে দেন। সেটাই তো। আচ্ছা, ধন্যবাদ। আরিফ সাহেব কি বলে? প্রশ্ন একবার করলে সবাই শুনবেন। প্রশ্ন বললাম যে ধরেন এইভাবে, যে বিথিকারে বললাম যে বিথিকা, আপনি তো মামলায় হেরে যাবেন, উনি আমার মক্কেল, ধরেন আমি অ্যাডভোকেট হিসেবেই বলি, উনি আমার মক্কেল, বিথিকারে বললাম যে আপনি মামলায় হেরে যাবেন, আপনার যে জমি, তো হেরে গেলি তো আপনার ওই ডিক্রিদার নিয়ে যাবেন জারি মামলা কইরা, তার চেয়ে ওই জমিটা আপনি আমার নামে লিখে দেন। ঠিক স্যার আছে? এটা পাবো স্যার, 2 মিনিট, 205 ধারা, এটা এটা ব্যতিক্রম, এটা হলো পিতা পুত্র যেরকম সেরকম। কোন জায়গার 205 দ্বারা? ওই এল সাক্ষ্য আইনের, হ্যাঁ। সাক্ষ্য আইনের মোট ধারাই তো 167টা। স্যার আমি বলতেছি 205 নেন, ওই শুনে নিবেন। বলেন। পিতা পুত্র আছে না, গুরু শিষ্য, শেষ তো করলাম, আর কি শেষ করব? ওই জায়গায় যে উনারে ভুল বুঝাই আমি কিনছি, এখন উনি মামলা করছে চুক্তি রদের, যে উনি আমার অনুচিত প্রভাব খাটাইছে, উনি আমার আইনজীবী, আমার অনুচিত প্রভাব খাটাইয়া আমার জমি উনি নিয়ে গেছে আমার সরল বিশ্বাসের সুযোগে। তা এখন আপনি সরল বিশ্বাসের কথা বলতেছেন, এখন এই সরল বিশ্বাস কে প্রমাণ করবে? হ্যাঁ, এই আর বিথিকা আপুই প্রমাণ করবে। কে প্রমাণ করবে বলেন? যে দাবি বিথিকা করতেছি। আপু। আচ্ছা, ধন্যবাদ। অন্যরা কি বলে? আরিফ সাহেব কি বলে? আপনার দাবার দাবার কোর্টে আছি নাকি, সে গুটিকো, উনি তো চিন্তা ভাবনা করে বলতেছে। এই যে এই মিতা বলেন। না, বলতেছে আরিফ বলতেছে যে দাবি করছে যে সে প্রমাণ করবে। মানে দীপিকা দিদি বলতেছে উনি আমার সাথে এই যে প্রতারণা করছে। না বিথিকার বিথিকার আইনজীবী আমি, বা বিথিকার শিক্ষক আমি, বিথিকারে ভুলভাল বুঝাইয়া ওনার জমিটা আমি নিয়ে নিছি, এই হচ্ছে কথা। এখন বিথিকা গিয়ে মামলা করছে আদালতে, মামলা করে বলতেছে যে ইওর অনার, যে উনি আমার শিক্ষক বা উনি আমার আইনজীবী, ওনার সাথে আমার সক্রিয় আস্থার সম্পর্ক ছিল, উনি এই আস্থারে অপব্যবহার কইরা আমার কাছ থেকে আমার আমার সরল বিশ্বাসের সুযোগে আমার জমি সিস্টেম করে স্যার এটা নিয়ে আপনাকে নিছে। আপনাকে তাহলে 111 ধারায়। এতবার উত্তর দিলে হবে না, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে সরল বিশ্বাস তো দাবি করতেছে বিথিকা, যে ওনার সরল বিশ্বাস ছিল, আর সক্রিয় প্রমাণ করতে হবে কার, সেটা ছিল আমাদের প্রশ্ন। শিষ্য পিতা স্যার এত সহজ প্রশ্ন, কিন্তু এটা কিন্তু সরল সরল অঙ্ক। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, এই যদি যদি অন্য কোনো ক্ষেত্রে সরল বিশ্বাস হতো, ধরেন দুই বন্ধুর মধ্যে সরল বিশ্বাস হতো, বা অন্য কোনো ক্ষেত্রে দুই পার্টনার অংশীদারদের মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠতো, তাহলে সাধারণত যে দাবি করে তাকেই প্রমাণ করতে হয়, এটা হলো নিয়ম। আমরা বার্ডেন অফ প্রুফ সাক্ষ্য আইনে যখন পড়বো, যে কোনো বিষয় দাবি করে সেটা তাকেই প্রমাণ করতে হয়। কিন্তু আমাদের সাক্ষ্য আইনের 111 ধারায় বলা হয়েছে যে কিছু কিছু সম্পর্ক হলো সক্রিয় আস্থার সম্পর্ক। সক্রিয় আস্থার সম্পর্ক কিরকম? শিক্ষক ছাত্র, তারপরে পিতা পুত্র, আইনজীবী মক্কেল, পীর মুরিদ। ঠিক আছে? তো এরকম সম্পর্কগুলো হলো সক্রিয় আস্থার সম্পর্ক। ইনাদের মধ্যে যদি কোনো সরল বিশ্বাসের প্রশ্ন উঠে, তাহলে প্রমাণ করবে ওই প্রথমজন। প্রথমজন মানে হলো গুরু শিষ্যের মধ্যে গুরু, আর ডাক্তার রোগীর মধ্যে কে? ডাক্তার। তাতে সরল বিশ্বাসটা যেই দাবি করুক না কেন, পিতা আইনজীবী মক্কেলের মধ্যে কে? আইনজীবী। শিক্ষক ছাত্রের মধ্যে শিক্ষক। পিতা পুত্র। আচ্ছা, ধন্যবাদ। অপ্রাসঙ্গিক না, ঠিক আপনাদের বুঝাইলাম আর কি। দেখেন স্যার তো, 109 না হ্যাঁ বলেন। স্যার, হ্যালো, এটা সাক্ষ্য নয় দাঁড়ান না স্যার। একটা কারণ 111 ধারায় দেখেন, শুন, আপনারা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, মাঝে মাঝে আটকায় যায়। আর আটকাইলে তো আর কোনো পদ্ধতি নাই, আমার কাছে তো দুই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নেট আছে, আমি এই অ্যাপ্লাই করছি। সমস্যা নাই স্যার, শুনে রাখুন। এখনো কি আটকে যাচ্ছে? না স্যার। বাড়তি কথা বলছে। আমি গ্রামীণ দিয়ে নেট চালাচ্ছি, আবার আমার যে বাসার যে ওয়াইফাই আছে ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, দুইটাই আপনাদের। আচ্ছা দেখেন, এই কথা বললেন নারিক সাহেব,
বয়স তো কম হইলো না, স্যার মানে আপনার বুদ্ধি হবে কবে? স্যার, আপনিও তো বলতে পারেন যে নেটটা তোমাদের ওখানে ক্লিয়ার আছে বলে তাই না তাও তো না বলেন না। না না, সেটা বলবো আমাকে তো না, এখন ক্লিয়ার। সেটা বলবো না, কারণ আমি তো বলদ না। যখন 10 জন মানুষ বলবে যে নেটের সমস্যা শুনতে পাচ্ছি না, তখন সমস্যাটা আমার। আর যখন একজন বলবে শুনতে পাচ্ছি না, তখন বাকি কয়জনে জিজ্ঞাসা করবো আপনারা শুনতে, একজনও যদি ভালোভাবে শুনতে পারে দোষ আমার না, হ্যাঁ, এটা ঠিক আছে। আমি তো আপনি না। বুদ্ধি শুদ্ধি কথা। দেখেন, কি আপনারা জানেন? অবসানযোগ্য চুক্তি হলো এমন চুক্তি যে ক্ষেত্রে চুক্তিতে শর্ত থাকে যে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটা সাপেক্ষে চুক্তিটি অবসান বা সমাপ্ত হতে পারে, বা চুক্তি প্রতিপালন না করলে বা চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে চুক্তি সমাপ্ত বা অবসান হতে পারে। অবসানযোগ্য চুক্তি যেমন, এটা দেখেন, যেমন আন্ডারলাইন করেন, চুক্তিতে উল্লেখ আছে যে ক্রেতা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয় অর্থ পরিশোধ করবে। যদি ক্রেতা উক্ত নির্ধারিত সময় অর্থ পরিশোধ না করতে পারে তাহলে চুক্তিটি রদ বা সমাপ্ত হবে। আমি বাড়ি বিক্রি করলাম আরিফ সাহেবের কাছে 5 লাখ টাকায়, 2 লাখ টাকা উনি আমাকে বায়না দিছে, আর বললাম যে আর বাকি 3 লাখ টাকা আপনি 6 মাসের মধ্যে দিবেন। যদি 6 মাসের মধ্যে না দিতে পারেন তাহলে চুক্তি কি? রদ। এটারে বলে কি? অবসানযোগ্য চুক্তি বা টার্মিনেবল কন্ট্রাক্ট। তো এরপরে দেখেন অবৈধ চুক্তি। অবৈধ চুক্তি বা আনলফুল কন্ট্রাক্ট, এটা আসলে কাকে বলে? এগুলো আমাদের এই 35 ধারার বিষয়বস্তু না, বাট তারপরে একটু ওই চুক্তি আইন অনুসারে এগুলো একটু জানতে হবে। যে ক্ষেত্রে চুক্তিটি যে কারণে অবৈধ তা চুক্তি হতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় না এবং যার জন্য বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায়, অর্থাৎ যে ক্ষেত্রে উভয় পক্ষ সমানভাবে দোষী না, সেই ক্ষেত্রে চুক্তি রদ করা যেতে পারে। চুক্তিটি যে অবৈধ সেটা চুক্তির নথি হতে স্পষ্টভাবে বোঝা যায় না, শুধুমাত্র সেই কারণেই চুক্তি রদ করা যাবে না, বরং যে কারণে চুক্তিটি অবৈধ উক্ত কারণের জন্য বাদী অপেক্ষা বিবাদীকে অধিকতর দায়ী হতে হবে। তো বাদী অপেক্ষা বিবাদীকে অধিকতর দায়ী হতে হবে, এটার উদাহরণ হচ্ছে ওই যে আমরা যে জমি বেচা কেনার উদাহরণ দিছিলাম, যে বন্যার পানিতে তলায় যাবে, তো সে বলছে যে কোনো বাঁধ নির্মাণ করার দরকার নাই, বা সে চুপ আছে, কোনো ভালো মন্দ কিছুই বলে নাই, তো এই ক্ষেত্রে বাদী অপেক্ষা বিবাদীরে বেশি দায়ী করা যাবে। তো এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা দেখেন, আন্ডারলাইন করেন, যে যে চুক্তি রোধের মামলা দায়ের করতে পারে, আন্ডারলাইন করেন, যে চুক্তি রোধের মামলা দায়ের করতে পারে। একটা প্রশ্ন আসবে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে, যে অমুক মামলা কে দায়ের করতে পারে? দলিল সংশোধনের মামলা কে করতে পারে? চুক্তি রোধের মামলা কে করতে পারে? দলিল বাতিলের মামলা কে করতে পারে? আচ্ছা, একটু বলে দিই, সেটা হলো যে একটা চুক্তিতে কয়টা পক্ষ থাকে বলেন তো? চুক্তি রোধের মামলা, এই চুক্তি রোধের মামলা তো ওই দুই পক্ষই তো করার কথা, কিন্তু দুই পক্ষ ছাড়াও অন্য যে কোনো ব্যক্তিও চুক্তি রোধের মামলা দায়ের করতে পারে, যারা ওই চুক্তির কোনো পক্ষ না। ক্ষতিগ্রস্ত না। কিন্তু ওই চুক্তি দ্বারা যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা চুক্তি রোধের মামলা দায়ের করতে পারবে। বুঝতে পারছেন? তো আমরা একটু পড়ি, দেখেন, চুক্তিতে স্বার্থ আছে এমন যে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, এনি পারসন ইন্টারেস্টেড ইন এ কন্ট্রাক্ট চুক্তি রোধের মোকদ্দমা দায়ের করতে পারে। স্যার, ক্ষতিগ্রস্ত তো বাতিল করতে পারে, আর স্বার্থ থাকলে সে হচ্ছে পারে রদ করতে। বাতিল বলতে কি বোঝাচ্ছেন? চুক্তি যেটা বাতিল, দলিল বাতিল যেটা। দলিল বাতিল তো এখনো পড়ি নাই। চুক্তি রদ বলতে, চুক্তি রদ। চুক্তি রদ বলতে এখানে বোঝাচ্ছে যে আপনারা দুইজনে একটা চুক্তি করছেন, থার্ড পার্টি ক্ষতিগ্রস্ত, ওই চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত আর একজন, আরেকজন। তাহলে সে ওই চুক্তিটা, যদিও সে ওই চুক্তির কোনো পক্ষ না, না। কিন্তু সে আদালতে গিয়ে মামলা করবে, তখন বিবাদী বানাবে আপনাদের দুইজনের, চুক্তির দুই পক্ষ হবে হলো বিবাদী, বিবাদের একজন এবং সে বাতিল। মামলা করবে যে ধরনের এদের দুইজনের মধ্যে যে চুক্তিটা হয়েছে এই চুক্তিটা কি করা হোক, বাতিল করা হোক, আমার রদ করা হোক। বাতিল শব্দটা আইনেন না। রদ। হ্যাঁ, এটা কিরকম হতে পারে যে ধরেন এই যে একটা নদী, নদীর পাশে একটা বজ্র মানে হ্যাঁ। একটা চার কারখানার চুক্তি স্বার্থ করবে থাকতে হবে তো, এনার স্বার্থ সাথে, তো তার- কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা শেষ করতে দেন। ওনার সাথে যদি ওই কারখানাটা যদি চুক্তি হয় বা ওই কারখানা যদি স্থাপন হয়, আমরা আশেপাশে হ্যাঁ 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 পার করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রদ। শেষ শেষ করতে দেন, আমি 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 উদাহরণ দিয়ে বোঝাবো, কোনো উদাহরণ ছাড়া আপনাদের ফাঁকি দেওয়া হবে না। বুঝলেন? দেখেন, দেখেন, সুতরাং চুক্তির পক্ষ ছাড়াও, এটা আন্ডারলাইন করেন, চুক্তির পক্ষ ছাড়াও যে কোনো ব্যক্তি চুক্তিতে যার আন্ডারলাইন করেন স্বার্থ আছে, সে চুক্তি রদের মোকদ্দমা দায়ের করতে পারে। সুতরাং
চুক্তি রদের মকদ্দমার ক্ষেত্রে বাদীকে আন্ডারলাইন করবেন, চুক্তির পক্ষ হওয়ার প্রয়োজন নাই। চুক্তি রদের মামলার ক্ষেত্রে বাদীকে চুক্তি হওয়ার কি দরকার নাই, পক্ষ দরকার নাই। আচ্ছা, এখন বিষয়টা এই যে দেখেন, আগে একটা উদাহরণ দেই, এখানে যে উদাহরণটা আছে এটা একটু পড়ি তারপরে আমি বলতেছি। যৌথ হিন্দু পরিবারের ম্যানেজার কোনো চুক্তি সম্পাদন করলে উক্ত চুক্তি রদের জন্য যৌথ হিন্দু পরিবারের যে কোনো সদস্য মকদ্দমা দায়ের করতে পারে, যদিও উক্ত সদস্য উক্ত চুক্তির পক্ষ না। না। ধরেন যৌথ হিন্দু পরিবার মানে সবাই কি আছে, যৌথভাবে একসাথে আছে। এখন এক পক্ষ যৌথ হিন্দু পরিবারের, এই যে আমাদের আরিফ বিশ্বাস, যদিও আরিফ বিশ্বাস উনি যৌথ হিন্দু পরিবারের ধরেন একজন সদস্য, তা উনি একটা চুক্তি করছে ওই বিকাশ বিশ্বাসের সাথে, একটা জমি বিক্রি করতে চাইছে। কিন্তু এই জমিতে আরিফ ছাড়াও এই জমিতে আরিফের যে ভাই বোন আছে তাদেরও কি আছে, স্বার্থ আছে। স্বার্থ আছে। কিন্তু তাদের অনুমতি না নিয়ে সে ধরেন একটা লিজ দিতে চাইছে বা জমিটা বিক্রি করতে চাইছে আর একজনের কাছে, তাহলে এই জায়গায় অন্য ভাই বোনরা কি বলেন তো, ক্ষতিগ্রস্ত হবে। তারা কিন্তু এই চুক্তির পক্ষ না। চুক্তির এক পক্ষ আরিফ, এক পক্ষ বিকাশ, কিন্তু অন্য ভাই বোন কিন্তু চুক্তির পক্ষ না হলেও চুক্তি দ্বারা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তারা এই জায়গায় কি মামলা করবে, চুক্তি রদের। চুক্তি রদের মামলা করতে পারে। এবং মজার বিষয় শুনেন, সেটা হলো যে চুক্তি রদের মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ আছে হলো 38 ধারায়। কত ধারায়, 38 ধারায়। সাধারণত একটা মামলায় যে হারে, মানে যার বিরুদ্ধে ডিক্রি হয় সে ক্ষতিপূরণ দেয় আর একজনকে, নাকি? আর চুক্তি রোধের মামলায় যে মামলায় জিতে বাদী, বাদী ক্ষতিপূরণ দিবে বিবাদীকে 38 ধারায়। এখন আপনার কাছে মনে হইতে পারে যে বাদী জিতে কেন ক্ষতিপূরণ দিবে, সেটার মানে ব্যাখ্যা হলো, ধরেন ওনাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, বেচা কিনে তো ওনাদের মধ্যে হয়েছে, কিন্তু আপনার মামলা করার কারণে ওনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে না, স্যার। ক্ষতিগ্রস্ত তো হয়েছে। সো এই কারণে যেহেতু আপনার কারণে চুক্তিটা কি হচ্ছে, রদ হচ্ছে, সো আপনি আপনারে আদালত নির্দেশ দিতে পারে যে যেহেতু তাদের মধ্যে একটা বৈধ চুক্তি হয়েছিল, তোমার কারণে তাদের মধ্যকার চুক্তিটা কি করা হলো, রদ করা হলো। তো তুমি যেহেতু ডিক্রি পাইছো, চুক্তি রদের ডিক্রি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 38 ধারা অনুসারে তুমি ক্ষতিপূরণ দিবা কারে, বিবাদীর। বুঝতে পারছেন? কিন্তু জি স্যার। আমরা এর আগে যে 19 ধারা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায়, এই জায়গায় বিবাদী ক্ষতিপূরণ দিত কারে, বাদীকে। বাদীকে। বুঝতে পারছেন? 22 ধারার ক্ষেত্রেও তো হ্যাঁ, দিচ্ছে। কিন্তু 38 ধারা হচ্ছে বাদী ক্ষতিপূরণ দিবে কারে, বিবাদীকে। বিবাদীকে। বুঝছেন কিনা? চুক্তি রদ। জি স্যার। আলামিন সাহেব, আপনার উদাহরণ সঠিক। ধরেন ওই উনি, আপনি যে উদাহরণটা দিয়েছেন যে দুই পক্ষ যে কোনো একটা চুক্তি করছে, ওই যে আপনি যদি এইভাবে বলেন যে এক পক্ষ জমি বিক্রি করতেছে আর এক পক্ষ কিনবে, হুম। তো যে কিনবে সে ধরেন ওই জায়গায় ইট ভাটা দিবে, কিসের জন্য, ইট ভাটা। কিন্তু আশেপাশে যে প্রতিবেশী আছে তারা যদি ওই ইট ভাটার কারণে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়, তা তারা কিন্তু ওই ওই চুক্তির কোনো পক্ষ না। না। তবুও তারা ওই চুক্তি রোধের মামলা দায়ের করতে পারে, পাবে। যদিও তার পক্ষ না, কিন্তু ওই চুক্তির কারণে তারা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। হচ্ছে। তখন বাদী। তখন আদালত যদি ওই চুক্তিটা রদ করেই ফেলে, তখন ওই যারা মামলাটা করলো তাদের বলবে যে তোমাদের কারণেই তো চুক্তিটা রদ করা হলো, তো তোমরা ক্ষতিপূরণ দিবা কাকে, ওই চুক্তির যে বিবাদী। দুই প্রতিবাদী যারা ছিল তাদেরকে ক্ষতিপূরণ দিবা। এটা আদালতের ইচ্ছা, অবশ্যই দুইজনে দিতে পারে বা কি দিতে পারে, এটা সংশ্লিষ্ট মামলার আহ বাদী। মানে আপনারা, বিবাদী। আমরা হচ্ছি এই জায়গা ক খ গ ঘ পড়তেছি আইনের, বুঝতে পারছেন? আর সামনে গিয়ে এলে ক খ গ ঘ যখন শিখে ফেলবেন, এই যে নাটক হবে, সিনেমা হবে, কবিতা হবে, প্রেমের চিঠি হবে, আরিফ সাহেব লিখবে, অনেক কিছু হবে। কিন্তু আপাতত এই যে যে আমরা যে জিনিসটা পড়তেছি এটা খুবই বেসিক একটা জিনিস, সেটা হলো ক খ গ ঘ। মানে আপনি যখন মামলা লড়বেন দেখবেন যে আপনার পক্ষে 1000টা ডিএলআর এর রেফারেন্স আছে, আবার আপনার বিপক্ষেও কি 1000টা ডিএলআর এর রেফারেন্স আছে। দিন শেষে সিদ্ধান্ত দেওয়ার মালিক কে, বিচারক। বুঝতে পারছেন?
তো আপনার পক্ষে থাকলেই যে আপনি সবকিছু প্রমাণ করতেন। আমরা তো জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে যে 8টা প্রতিকার, 8টা প্রতিকারের মধ্যে একটা দেওয়া হইলো বাধ্যতামূলক, আর বাকি সবগুলো কি ইচ্ছা বিবেচনা। ইচ্ছা। মানে আপনি যদি একেবারে সব কিছু প্রমাণও করেন তাও কি আপনি বলতে পারবেন যে আপনার দিতেই হবে? উনি কি দিতে বাধ্য? বাধ্য না। বুঝতে পারছেন? ধন্যবাদ। আমরা একটা লাইন পড়ে নামাজের বিরতিতে যাই। সেটা হলো, দেখেন যে তামাদি আইন 1908-এর আন্ডারলাইন করবেন, 114 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি রদের বা প্রত্যাহারের মামলার তামাদি মেয়াদ গোল দিবেন 1 বছর। আগে 2004 সালের আগে এটা ছিল 3 বছর, এখন করা হয়েছে কত? এক 1 বছর। যে সকল বিষয় বাদীকে চুক্তি বাতিল করার অধিকার প্রদান করে, চুক্তি বাতিলের নিচে একটু রদ লিখে রাখেন, অ্যাকচুয়ালি চুক্তি রদ হলে ভালো বুঝবেন, সেগুলো সম্পর্কে বাদী যখন চুক্তি বাতিল। শুনতে পাচ্ছেন? লাইন কেটে গেছিল, আমার নেটে সমস্যা করতেছে আজকে। হ্যালো? লাইন কেটে গেছে। শুনতে পাইনি স্যার। আচ্ছা, তাহলে চুক্তি রদের মামলা তামাদি মেয়াদে 1 বছর। আপাতত এটা মনে রাখেন। নামাজের বিরতি, একটু 10 মিনিট বিরতি শেষে আবার আমরা ক্লাস শুরু করব। মানে এই মিটিং কাটতেছি না, এটা মিউট থাকলো। যখন ক্লাস শুরু হবে আমি আনমিউট করে দিব। ধন্যবাদ। অনলাইনে যারা আছেন তো শুনতে পাচ্ছেন না ভাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ধন্যবাদ। আমরা কোর্ট ফিসে চলে আসি। চুক্তি রদের কোর্ট ফি, চুক্তি রদের মকদ্দমায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে যতগুলা মামলা এই পর্যন্ত পড়েছি সবগুলাতেই কি কোর্ট ফি দিবে? ভ্যালোরাম কোর্ট ফি, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। শুধু একটা জায়গায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক, কত দাঁড়ায়? 9 দাঁড়ায়। তো জেনে রাখা ভালো। দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 37 ধারায় বাদী লিখিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের বিকল্প হিসেবে চুক্তি রদের জন্য আবেদন করতে পারে। একটু আন্ডারলাইন করেন, লিখিত বলবৎকরণের বিকল্প হিসেবে চুক্তি রদের জন্য আবেদন করতে পারে। এটা হলো 37 ধারা আছে, না মিললে সমস্যা নাই। 37 ধারায় বলছে যে মামলা করছে 12 ধারার, এবং সেখানে বাদী চায় যে ওনার আমারে যদি চুক্তি বলবতের ডিক্রি না দেওয়া হয় তাহলে বিকল্প হিসেবে আমার চুক্তিটা কি করা হোক? রদ করা হোক। হ্যাঁ, 12 ধারার মামলা সে করছে, করার পরে বলতেছে ওনার আমার পক্ষে যদি 12 ধারার ডিক্রি বা কার্য সম্পাদন না করা হয় তাহলে আমার দ্বিতীয় চাওয়াটা কি? বিকল্প হিসেবে আমার যাতে চুক্তি রদ করা হোক, তার তার সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। হ্যাঁ, তো এটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদের জন্য আবেদন করতে পারে। এটা কততে? 37 ধারায়। 38 ধারাটা দেখেন। 38 ধারার অধীন আদালত চুক্তি রদ করে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। এই জায়গার যে ক্ষতিপূরণটা, এটার ব্যাখ্যা আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এই ক্ষতিপূরণটা যে ডিক্রি পায় সে দিবে কারে? যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে তাকে। এটা হচ্ছে ডিগ্রিদার দেবে দায়িত্ব। এই জায়গায় একটু স্টার দিয়ে 36 ধারাটা লেখেন, যাদের লেখা নাই সেই লেখেন। 36 ধারা দিয়ে লিখবেন যে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদের মামলা দায়ের করা যাবে না। শুধুমাত্র ভুলের কারণে, শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যাবে না। 36, জি। শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদের মামলা দায়ের করা যাবে না। 12 ধারা মামলা করলাম, আমি পারলাম না যেতে, তখন কি আমি 38 ধারা মামলা করতে পারবো? মানে 35 ধারা মামলা করতে পারবো? না পাইলে তো আপনি 12 ধারার মামলাই তো ওই যে বিকল্প হিসেবে চাইতে পারেন। প্রথমে আর দিতে নাই। আর যদি না থাকলে সমস্যা নাই, আপনি যে দিবেন মানে এমনি 37 ধারায় দলিল আর একটা জিনিস শুনেন, চুক্তি রদের মামলা করে প্রকৃতপক্ষে কোনো লাভ নাই। বুঝতে পারছেন?
চুক্তি রোধের মামলা আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে সবচেয়ে কম হয়। চুক্তি রোধের একটা বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে, বাট চুক্তি রোধের মামলা সচরাচর হয় না। চুক্তি রোধের মামলা মানে কি, তার সাথে কোনো প্রকার সম্পর্কই না রাখা, তুমি তোমার মতো আমি আমার মতো। এবং এই জায়গায় আমি কোনো চুক্তি রোধের মামলা করে আমি কোনো ক্ষতিপূরণও কিন্তু পাবো না, উল্টা কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ আমার কি দেওয়া লাগবে। দেওয়া লাগবে, এই আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা চুক্তি রোধের মোট 4টা ধারা আছে। 35 ধারায় চুক্তি রোধের মামলা করা যায় শুধুমাত্র লিখিত চুক্তির ক্ষেত্রে 3টা ক্ষেত্রে। তারপরে চুক্তি রোধের মামলা যে কোনো ব্যক্তি করতে পারে যার কি আছে, স্বার্থ আছে। চুক্তি রোধের মামলার তামাদি মেয়াদ 1 বছর, তামাদি আইনের কত অনুচ্ছেদ, 114 অনুচ্ছেদ। আর 36 ধারা আছে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যাবে না। ভুলের কারণে চুক্তি রোধের মামলা করা যাবে না, এটার একটা উদাহরণ যদি আমি দেই এইভাবে, যে ধরেন জমি বেচা কেনা হয়েছে 101, 102, 103 দাগের জমি, তো ভুলক্রমে 101-এর জায়গায় 104 হয়ে গেছে, বা একজনের নাম সগিরের জায়গায় দবির হয়ে গেছে। তো এরকম ভুলের কারণে কি মামলা করা যাবে না, চুক্তি রোধের মামলা করা যাবে না। যদি দলিলে কোনো ভুল থাকে, চুক্তিতে যদি কোনো ভুল থাকে, তাহলে সেই ক্ষেত্রে মামলা করতে হয় দলিল সংশোধনের 31 ধারা। কত ধারা? 31 ধারা। ভুলের ক্ষেত্রে চুক্তি রোধের মামলা করা যায় না। চুক্তি রোধের মামলা করা যায় যদি চুক্তিটা কি হয়, বাতিলযোগ্য হয়, বা অবৈধ কি কারণে বোঝা যাচ্ছে না, তবে বাদী অপেক্ষা বিবাদীরে বেশি দায়ী করা যায়। আর একটা হলো যে ক্ষেত্রে আদালত কার্য সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে, ক্রেতা বা লিজ গ্রহীতা নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হয়েছে। বুঝতে পারছেন? তো এখন এই যদি পরীক্ষায় প্রশ্ন আসে, 36 তো বললাম, 37-এ বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে কি চাইতে পারে, চুক্তি রোধ। চুক্তির রদ। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প, চুক্তি রদের বিকল্প হিসেবে কার্য সম্পাদন না, কিন্তু কি বলেন তো, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ। কত দ্বারা? 37 দ্বারা। ধন্যবাদ। তো চুক্তি বলবৎ আর চুক্তি রদের মধ্যে যে পার্থক্য, এগুলো যদি আমি বলি, আহ পার্থক্য আসলে আমি এখানে পড়তে যাচ্ছিলাম না। এটা আছে 12 ধারায়, এটা আছে 35 ধারায়। চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ এটা মৌখিক চুক্তির ক্ষেত্রেও হতে পারে, লিখিত চুক্তির ক্ষেত্রেও হতে পারে। আর চুক্তি রদ কি, শুধুমাত্র লিখিত। তারপরে আপনার এই চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের সাথে ক্ষতিপূরণও চাওয়া যায়, বা না চেয়ে শুধু ক্ষতিপূরণও চাওয়া যায়। কিন্তু চুক্তি রদের ক্ষেত্রে ক্ষতিপূরণ উল্টা দেওয়া লাগে। ক্ষতিপূরণ উল্টা কি দেওয়া লাগে। তারপরে চুক্তি রদের মামলার ক্ষেত্রে যে আপনার এটার ইংরেজিতে বলে রেসিশন অফ কন্ট্রাক্ট, আর কার্য সম্পাদনে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। চুক্তি রদের এই সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা শুধুমাত্র ওই চুক্তির পক্ষরাই করতে পারে, চুক্তির পক্ষরাই করতে পারে। কিন্তু চুক্তি রদের মামলা যে কোনো ব্যক্তি করতে পারে, সে পক্ষ না হলেও চলবে। এই তো মোটামুটি এগুলাই পার্থক্য। আমাদের 13 আমাদের তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন 2020 সালে পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, সেটা হলো নিম্নের কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারে, যে ক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক অবসানযোগ্য বা বাতিলযোগ্য একই। বুঝতে পারছেন? চুক্তিটি বাদী কর্তৃক কি বলেন, অবসানযোগ্য। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুযায়ী চুক্তি রোধের মকদ্দমা দায়ের করতে পারে চুক্তিতে স্বার্থ আছে এমন যে কোনো ব্যক্তি। চুক্তি রোধের মকদ্দমায় বাদীকে অবশ্যই কি চুক্তির পক্ষ হতে হবে, বলেন তো? পক্ষ হওয়ার দরকার নাই। চুক্তিতে কি থাকতে হবে, স্বার্থ থাকতে হবে। ঠিক। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, একটি চুক্তি রদের মকদ্দমা দায়ের করা যায় যদি চুক্তিটি লিখিত হয় এবং বাতিলযোগ্য বা অবসানযোগ্য হয়। তো তারপরে 9 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় কয়টা ক্ষেত্রে চুক্তি রোধের মকদ্দমা দায়ের করা যায়, কয়টা ক্ষেত্রে? আচ্ছা, ধন্যবাদ। 10 নাম্বার প্রশ্নটা একটা আমাদের উদাহরণ, ভালো উদাহরণ দেখেন, যে ক্ষয়ের নিকট একটি মাঠ বিক্রয় করে, মাঠটির উপর দিয়ে চলাচলের অধিকার ছিল, যা সম্পর্কে ক্রয়ের সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু সে সেটা ক্ষয়ের নিকট হতে গোপন রেখেছিল। মানে মাঠটির উপর দিয়ে ধরেন জনসাধারণের চলাচলের অধিকার ছিল, কিন্তু সে মাঠ বিক্রি করার সময় যার কাছে বিক্রি করছে তার কাছে বলে নাই, গোপন রাখছে।
তো পরবর্তীতে যখন যে কিনলো, সে যখন জানতে পারলো যে এই মাঠের উপর দিয়ে তো জনগণের চলাচলের অধিকার আছে, কিন্তু সে তো বলে বলে নাই, তার মানে সে কি, মানে মিথ্যা বলছে। গোপন করছে। তো জি স্যার। এখানে ক্ষতিটা কি বলেন, রদ করার অধিকারী। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। এখন যদি এরকম হয় যে ক বিক্রি করতে চাইছে, খ কিনতে চাইছে, এবং ওই জায়গায় বলা আছে যে ও বলে ক বলেই দিছে যে ভাই এই জমির উপর দিয়ে কিন্তু জনগণ চলাচল করে। তো খ হচ্ছে ওই জায়গায় ধরেন ফ্যাক্টরি দিবে, কিনে কি দিবে, ফ্যাক্টরি দিবে। তাহলে ফ্যাক্টরি যদি বা ইট ভাটা যদি দেয়, তাহলে লোকজনের চলাচল কি হয়ে যাবে বলেন বন্ধ তো, হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। তাহলে এই যারা এই যে হাঁটা চলাচল হাঁটাহাঁটি করে বা চলাচল করে, তারা এক্ষেত্রে কি সংক্ষুব্ধ না? তাহলে তারা জি স্যার। কিসের মামলা? যাতে দুই পক্ষের মধ্যে যে চুক্তিটা হয়েছে, চুক্তিটা কি হয়েছে, বাতিল হয়, রদ হয়। রদ হয়। রদ হয়। বুঝতে পারছেন? এই যে উদাহরণ, জি স্যার। যে চুক্তি না হয়েও সাধারণ যার স্বার্থ আছে চুক্তিতে, সে রদ রদের করে। মামলা করতে, বুঝছেন? 11 নম্বর প্রশ্নটা ভিবিআই লিখিত পরীক্ষায় অনেকবার এসেছে, আপনাদের আসার খুব সম্ভাবনা আছে। যে 11। একজন অ্যাটর্নি ক তার মক্কেল একজন হিন্দু বিধবা ক্ষয়ের পাওনাদারকে প্রতারণা করার উদ্দেশ্যে তার নামে সম্পত্তি হস্তান্তর করতে প্ররোচিত করলো। অ্যাটর্নি মানে উকিল সাহেব। মক্কেল হচ্ছে তার একজন হিন্দু বিধবা, তারে বলছে যে তুমি তোমার জমি আমার নামে হস্তান্তর করে দাও, নাহলে মামলায় হেরে গেলে কিন্তু পাওনাদাররা তোমার জমি নিয়ে যাবে। এবং সেই সরল বিশ্বাসে উকিলের নামে জমি দিয়ে দিছে। তো ক এবং ক্ষয়ের মধ্যে এই মর্মে সম্পাদিত চুক্তি কি বলেন তো? বাতিল। মানে ক এবং ক্ষয়ের মধ্যে এই মর্মে সম্পাদিত চুক্তি, খ হচ্ছে বিধবা মহিলা, তিনি রদের রদের অধিকারী, রদের জি অধিকারী। তো এখানে এটা হচ্ছে সুনির্দিষ্ট বলবতের অধিকারী, এটা তো ভুল আছে। হ্যাঁ। না না, না না, উত্তর ওই ঠিক আছে, আপনি দেখেন। হ্যাঁ, ব্যাখ্যা- তো এখন এই জায়গায় হিন্দু বিধবা যদি বলে যে ওনার আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে উনি আমারে এই জমি ওনার নামে লিখে দিতে বলছে, আমি লিখে দিছি, হুম। এই সরল বিশ্বাসের দাবি করতেছে হিন্দু বিধবা বাদী। নর্মালি যদি ওই আহ, সক্রিয় আস্থার সম্পর্ক না হতো, অন্য কোনো ব্যক্তি হলে এই হিন্দু বিধবাকেই প্রমাণ করতে হতো যে তার সরল বিশ্বাস ছিল। ছিল। কিন্তু এক্ষেত্রে যে বিবাদী, তার সাথে হলো বাদীর সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান, বিবাদী হচ্ছে উকিল সাহেব। তো এই জায়গায় বাদী সরল বিশ্বাস দাবি করলেও এই জায়গায় সরল বিশ্বাস সাক্ষ্য আইনের 111 ধারা অনুসারে প্রমাণ করবে কে জানেন? অ্যাটর্নি। উকিল সাহেব। হুম। বুঝতে পারছেন? উকিল সাহেব জি স্যার। একজনের না ভাই, তাহলে তো আবার ইতিকাদি দেরি করা লাগবে, তাই তো? আচ্ছা, আহ 12 নম্বরটা দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার অধীন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদের আবেদন করতে পারেন? কততে? 37-এ। আমি জানি না, আমার বলতে বিকল্প হিসাবে আচ্ছা, পাবে। সমস্যা নাই, না জানলে সমস্যা নাই, বুঝলে হইলো। তারা 35 ব্যাখ্যা খোয়া হ্যাঁ। 11 কোন জায়গার উত্তর ক পান? বলছে একজন একরানি মানে আপনি কি ভাবছেন উত্তর খ দেওয়া ওই জায়গা? না না, মনে করলে হবে না, এর আগে ক আছে দেখেন। হ্যাঁ আগে খোয়া জি। তো হ্যাঁ বলেন ভাই। এইখানে ও ঘর মাঠ বিক্রি করে, হ্যাঁ তা এই উদাহরণটাকে 22 ধারায় আমরা 22 ধারার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, 22 ধারার মানে আপনি যদি 12 ধারার মামলা করেন তো করতেই পারেন, কিন্তু 12 ধারার মামলা তো ওই যে যারা হাঁটাহাঁটি করে তারা তো আর করতে পারবে না। এটা বলতে পারবো। 12 ধারার মামলা কে বিক্রি করবে বলেন, মানে কে করবে সেটা বলেন। তাহলে যে ক্রেতা করবে, হ্যাঁ, তো ক্রেতা তো ওই জায়গা তো, মানে এই জায়গা তো বলে নাই যে কেউ কিনতে চাই নাই বা চুক্তির শর্ত ভঙ্গ করছে, এই টাইপের তো কিছু বলে নাই। বুঝতে পারছেন? যদি কেউ বলতো যে আমি বেচবো না বা আমি কিনবো না, তখনই না ওই 22-এর আসতেছেন কেন, 12। 22 কথা জিজ্ঞেস করো 22 তো জাস্ট একটা প্রসিডিউরাল সেকশন, দিবে কি দিবে না সেটা হলো বিবেচনামূলক ক্ষমতা, কিন্তু মামলাটা করতে হবে কত ধারায়? 12 ধারায়। আরে বিথিকা, এমনি প্রশ্ন জিজ্ঞাসা করলে পারেন না, আর একজনকে বললেই সাথে সাথে
তখন যদি তো আমি অন্য ধ্যানে থাকি, হঠাৎ করে করেন, তখন একটু মানে আপনি যদি বলেন ওই একটু পৌঁছে দিতে পারে। আচ্ছা, তাহলে এরপরে আর একজনের প্রশ্ন করে বলবো যে বিথিকা উত্তর দেন। হয়, তখন বাবার সময় থাকবে। এখন তুমি মোবাইল করছো। আমি উঠবো, এতক্ষণ তুমি ফোনে কথা বলছো দেখে আমি কিছুই করতে পারি আচ্ছা, কথা বললেন না, দেখেন আমরা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 13 নাম্বার বিবিআই, আপনাদের বইতেও আছে, একটু খুঁজে নেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী আদালত যে পক্ষকে চুক্তিরোধের প্রতিকার মঞ্জুর করে, যে পক্ষরে চুক্তিরোধের প্রতিকার মঞ্জুর করে তাকে অপর পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারে? কত ধারায়? 38 ধারায়। মানে যে ডিক্রি পাইছে সে তারে বলবে তুমি ক্ষতিপূরণ দিবা অপর পক্ষরে। কত ধারায় বলছে? 38। 30 আর হচ্ছে 41। আরিফ সাহেবের এই 3 ধারা। 14 নাম্বারটা দেখেন, যে পক্ষ চুক্তিরোধ করেছে বা যে পক্ষের অনুকূলে চুক্তিরোধের আদেশ দেওয়া হয়েছে সেই পক্ষ ক্ষতিপূরণ দাবি করতে পারে না। এগুলো গুরুত্বপূর্ণ। আর বাকি যা আছে পারবেন। 16 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, কেবলমাত্র ভুলের জন্য চুক্তিরোধের করা যায় না। কত ধারা? 36 ধারা। শুধুমাত্র ভুলের জন্য কি মামলা করা যাবে না? চুক্তিরোধের মামলা করা যাবে না। আমরা দলিল সংশোধনে চলে আসি, আসেন। রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এই বই তো অনেক। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, একজন উত্তর দেন। শাইলাই বলেন, আপনি বলেন যে 19 ধারার ক্ষতিপূরণ আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 38 ধারার ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? স্যার হচ্ছে 19 ধারার ক্ষেত্রে হচ্ছে যে স্যার ক্লিয়ারলি বলতে পারছি না, সরি। আচ্ছা, অনলাইনে কেউ পারবেন? অনলাইনের কেউ পারবেন 19 ধারার ক্ষতিপূরণ আর 38 ধারার ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি? অনলাইনের আর কেউ জি স্যার। বলেন। স্যার 19 ধারায় ক্ষতিপূরণ দেওয়া হয় ওই বাদী পক্ষকে, আর 38 ধারায় ক্ষতিপূরণ দেওয়া হয় বাদী পক্ষ যদি জিতে যায় তাহলে অপর পক্ষকে, এর উল্টাটা। জি, বিষয়টা হচ্ছে যে ও 19 ধারার ক্ষেত্রে যে মামলায় জিতে সে হচ্ছে ক্ষতিপূরণ পায়, আর 38 ধারার ক্ষেত্রে যে মামলায় জিতে সে ক্ষতিপূরণ পায় না, বরং সে ক্ষতিপূরণ কি দিবে যে হ্যাঁ, মামলা হারবে তাকে। এই হচ্ছে কথা। স্যার মূল পার্থক্যটা এটা না স্যার, একটা যে কোনো একটা মামলার সাথে 19 ধারায়, যে কোনো একটা ধারার মামলার সাথে 19 ধারায় এই ক্ষতিপূরণের প্রতিকার চাইতে হয়, এবং 35 ধারায় যদি চুক্তি রদের মামলা করে, সেক্ষেত্রে যে পক্ষ মামলা জিতে সেই পক্ষ অপর পক্ষকে সেই পক্ষ অপর পক্ষকে ক্ষতিপূরণ দিবে। এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে আদালত দিতে পারে। এক্ষেত্রে ক্ষতিপূরণ চাওয়ার কোনো চাইতে হয় না, এইটাই তো পার্থক্য। বিবেচনামূলক তো ওইটাও, 19ও তো বিবেচনামূলকই, সবই তো বিবেচনামূলক। না না স্যার, 19-এ কিন্তু চাইতে হইতেছে না, বাধ্যতামূলক, আর কিছু চাবেন না। 19-এ সব ক্ষেত্রে চাওয়া লাগে না। 19-এ না চাইলেও অনেক সময় দেয়। মামলা করছি 12 ধারার, আমি 19 চাইও নাই, তখন হ্যাঁ আদালত 12 ধারার ডিক্রি তো আমাকে দিছেই, সেই সাথে বললো যে বিবাদীরে বললো যে তুমি ক্ষতিপূরণও দিবা। হ্যাঁ আপনি যে পার্থক্য বলছেন, এটার এটার যে ভালো পার্থক্য, যেটা মেইন যেটা, সেটা হলো যে 19-এ যে মামলা জিতছে সে পায় হলো ক্ষতিপূরণ, আর হ্যাঁ 38-এ যে ডিক্রি পাইছে বা জিতছে সে দিবে হলো অপরপক্ষরে ক্ষতিপূরণ। এটা হচ্ছে মেইন পার্থক্য, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা দলিল সংশোধনে আসি। রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিল সংশোধন অর্থ একটু আগে আমরা পড়ছি যে ভাই শুধুমাত্র ভুলের জন্য চুক্তি রদ করা যায় না, মনে আছে? তাহলে এখন প্রশ্ন এসে যায়, তাহলে ভুল থাকলে কি মামলা করবে? ভুল থাকলে
কি মামলা করবে? ভুল থাকলে দলিল সংশোধনের মামলা করবে, যেটাকে বলে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। আপনারা যারা আছেন, বাংলার সাথে সাথে আমরা ইংরেজি টার্মটাও যে কোনো প্রশ্নের বা যে কোনো দণ্ডবিধি বলেন, দেওয়ানি বলেন, ইংরেজি টার্মটাও আমার মনে রাখতে হবে। তো দলিল সংশোধন অর্থে চলে আসি। দলিল সংশোধন অর্থ হলো দলিলের পক্ষসমূহের, এটা গোল্ডেন, দলিলের পক্ষসমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য কার্যকর করতে কোন দলিলের ভুল সংশোধন করা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়। পাইছেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় দলিল সংশোধন মামলা করা যায়? 31 ধারায়। দলিল চুক্তি রদের মামলা করা যায় কত ধারায়? আচ্ছা, এই জায়গায় এই দলিল সংশোধনের পাশে চুক্তি সংশোধন লেখেন, এরা হলো সংশোধন বংশ। বুঝতে পারছেন? চুক্তি সংশোধন লিখেছেন, তাহলে চুক্তি সংশোধন বললেও 31, দলিল সংশোধন বললেও কত? 31। এরা বলছিলাম এটা হলো সংশোধন বংশ, আর আগেরটা ছিল কি বংশ? রদ বংশ। যত রদ আছে সেগুলো 35 ধারা, আর যত সংশোধন আবার মামলা খারিজ রদ 35 দিয়েন না, খারিজ আদেশ রদ। দেখেন তো, 31 ধারায় যা সংশোধন করা যায়, 31 ধারায় নিম্নলিখিত গোল্ডেন 2 ধরনের দলিল সংশোধন করা যায়। 1 নাম্বার লিখিত চুক্তি সংশোধন, রেকটিফিকেশন অফ এ কন্ট্রাক্ট ইন রাইটিং। 2 নাম্বার অন্যান্য লিখিত দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ আদার ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং। তাহলে দলিল সংশোধন বা চুক্তি সংশোধন যদি আপনি করতে চান, ওই বিষয়টা অবশ্যই কি হতে হবে? লিখিত। মৌখিক কোনো বিষয় সংশোধনের সুযোগ নাই। তো এরপরে যদি আমরা দেখি যে ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দিতে পারে, নিম্নলিখিত গোল দিবেন 3টি ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। যেমন দেখেন, দলিলের কোন পক্ষের প্রতারণার কারণে, ফ্রড আন্ডারলাইন করেন, দলিলের কোন পক্ষের কি? প্রতারণার কারণে। প্রতারণা মানে হলো যে ধরেন যে একজন আরিফ সাহেব 101 আর 102 দাগের জমি বিক্রি করছে, কিনছে ধরেন আমাদের স্বপন কুমার বালা। এখন স্বপন কুমার বালা ওই দলিলের সময় 101, 102 এর সাথে 103ও লিখে নিছে। 103-এর মালিকও আরিফ সাহেব, কিন্তু আরিফ সাহেব কিন্তু 103 দাগের জমি বিক্রি করে নাই, কিন্তু উনি প্রতারণা করে দলিলে কি লিখে নিছে 103ও লিখে নিছে। তো যে ক্ষেত্রে আরিফ সাহেবের দৃষ্টিগোচরে আসবে ওই বিষয়টা, যে উনি তো বিক্রি করেছিল 101 আর 102, কিন্তু 103 দাগের জমিটাও কি লিখে নিছে, তখন আরিফ সাহেব কি মামলা করবে? চুক্তি রদ করলে হবে না, কিন্তু চুক্তি রদ মানে তো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। না থাকা, আর এই জায়গা কার্য সম্পাদনের মামলা করারও কোনো ওয়ে নাই। আমি তো চাচ্ছি যে তার সাথে আমার চুক্তিটা থাক, মানে ওই 101 আর 102 নাই, 103 তো আর আমি বেশি নাই, তাহলে ওই অংশটুকু সংশোধনের জন্য আমাকে কি মামলা করতে হবে? দলিল সংশোধনের মামলা। তারপরে দেখেন, পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে, মিউচুয়াল মিস্টেকস, ওই যে যে ক্ষেত্রে প্রতারণা ছিল না, বাট উভয় পক্ষের পারস্পরিক ভুলের কারণে দলিলে যে কোনো একটা বিষয় ভুলের কারণে উল্লেখিত হয়নি, দলিল আসে নাই, তো এক্ষেত্রেও আমার কি মামলা করতে হবে? দলিল সংশোধনের। তারপরে দেখেন, কোন লিখিত চুক্তি বা অন্য কোন লিখিত দলিলের, আন্ডারলাইন করবেন, পক্ষসমূহের সত্যিকার মনোভাব ব্যক্ত না হলে আদালত দলিলের পক্ষসমূহের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য নিরূপণের জন্য দলিল সংশোধনের আদেশ দিতে পারে। এটার অর্থ হলো যে 2 পক্ষ চুক্তি করছে ধরেন, এখন ওই চুক্তিতে বা ওই দলিলে পক্ষগণের যে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের কথা দলিলে প্রতিফলিত হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত যে কোনো পক্ষের মামলার প্রেক্ষিতে ওই উদ্দেশ্য সমূহ সংশোধনের জন্য নির্দেশ দিতে পারে। তো এই আর কি। তো একটু যদি আমরা দেখি, দেখেন, যদি আদালত এটা পরিষ্কারভাবে প্রমাণ পায় যে দলিলটি তৈরিতে, আন্ডারলাইন করবেন, প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল এবং দলিলটি সংশোধন পক্ষসমূহের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করতে পারে,
তাহলে আদালত দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে। একটা উদাহরণ পড়ি, দেখেন। এ এবং তার দুই ভাতিজার মধ্যে সম্পত্তি বিক্রয়ের চুক্তি হয়, আরিফ এবং তার দুই ভাতিজা। পরবর্তীতে বিক্রয় দলিল তৈরি করার সময় শুধুমাত্র একজন ভাতিজার নাম দলিলে লেখা হয়। আরিফ সাহেব সিস্টেমে এক ভাতিজার নাম লিখে দিয়েছে, আর একজনের নাম লেখে নাই। এই ক্ষেত্রে আদালত বিক্রয় দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করে বা পারস্পরিক ভুলের কারণে অপর ভাতিজার নাম দলিলে লেখা হয়নি। বুঝতে পারছেন? এক্ষেত্রে প্রতারণাও থাকতে পারে, অথবা সরল বিশ্বাসে পারস্পরিক ভুলের কারণেও লেখা হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আহ আমার ওই চুক্তি রদের মামলা করলে হবে না, কার্য সম্পাদনের মামলা করলে হবে না, করতে হবে কি? দলিল সংশোধন। ধরেন একজনের নাম লেখা থাকলো আসলাম, এখন আসলামের জায়গায় ধরেন শুধু সালাম হয়ে গেছে নাম দলিলে, তাহলে এই জায়গায় কি মামলা করতে হবে? সংশোধন। দলিল সংশোধন। কত দাঁড়ায়? 31। 31 দাঁড়ায়। ধন্যবাদ। তো যে ক্ষেত্রে 31 ধারা প্রযোজ্য হবে একটু যদি দেখি, আন্ডারলাইন করবেন, কোন লিখিত চুক্তি, এ কন্ট্রাক্ট ইন রাইটিং, অবশ্যই এটা কি হতে হবে? লিখিত। অন্য কোন লিখিত দলিল, আদার ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং। তো আমরা চলে আসি, কে দলিল সংশোধনের মকদ্দমা দায়ের করতে পারে? আন্ডারলাইন করেন, লোকাস স্ট্যান্ডি টু ব্রিং দা সুট। এই লোকাস স্ট্যান্ডি শব্দটা বলতেন, লোকাস স্ট্যান্ডি টু ব্রিং দা সুট। এই বিথিকা, এই লোকাস স্ট্যান্ডি মানে কি বলেন? মানে কেউ বলবেন না, বিথিকারে বলতে দেন। এলাকায়। হ্যাঁ, কেউ বলবেন না, ওনার বলতে দেন। লোকাস স্ট্যান্ডি মানে কি? মানে শুরু। লোকাস স্ট্যান্ডি মানে কি? বলবেন যে লোকাল বাসের যে স্ট্যান্ড সেটাকে কি বলে? লোকাস স্ট্যান্ডি। নাকি একটু পরে আপনি যে কোটালীপাড়ার যে বাসে যাবেন, ওই যে বেদগ্রাম যে স্ট্যান্ড, এটাই লোকাস স্ট্যান্ডি, সেটা বলবেন? আমরা যে বইয়ের ভাষায় করি, হ্যাঁ, বইয়ের ভাষায় কি বলেন? যার অধিকার আছে, কিসের অধিকার? যার লোকাল স্টাডি অধিকার আছে। আচ্ছা শোনেন, লোকাস স্ট্যান্ডি মানে হচ্ছে রাইট টু সু, যার মামলা করার অধিকার আছে তারে বলে লোকাস স্ট্যান্ডি। তো এক হিসাবে ওই যে লোকাস স্ট্যান্ডি, আপনি ওনার বইতে দেখেন খালি অধিকার লেখা আছে, আর কিছু লেখা নাই। তো তো লোকাস স্ট্যান্ডি মানে হলো মামলা দায়েরের অধিকার। ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ, তো এখন আমাদের একটু আগে আমরা জানলাম যে চুক্তি রদের মামলা লোকাস স্ট্যান্ডি আছে যে কোনো ব্যক্তির, যার সে চুক্তির পক্ষ হোক বা না হোক, স্বার্থ থাকলেই চুক্তি রদের মামলা করতে পারবে। কিন্তু দলিল সংশোধনের মামলা লোকাস স্ট্যান্ডি বা মামলা করার অধিকার শুধুমাত্র পক্ষগণেরই আছে। পক্ষগণের মানে হলো চুক্তির যে পক্ষ তারা, বাইরের কোনো ব্যক্তি যে চুক্তির পক্ষ না, তারা দলিল সংশোধনের মামলা করতে পারবে না। তাহলে এটা একটা ভালো পার্থক্য। চুক্তি রদের মামলা চুক্তির পক্ষ না হলেও করা যায়, কিন্তু দলিল সংশোধনের মামলা দায়ের করতে হলে অবশ্যই দলিলের কি থাকতে হবে? পক্ষ থাকতে হবে। জি। দলিল সংশোধনের মকদ্দমা শুধুমাত্র দলিলের পক্ষ, অনলি বাই দ্য পার্টিস, বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বৈধ প্রতিনিধি, বাই দ্য রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট দায়ের করতে পারে। এখন আপনি বলতে পারেন যে একটু আগে বললেন শুধু পক্ষ, এখন আবার বলতেছেন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, বৈধ প্রতিনিধি। বৈধ প্রতিনিধি মানে হলো আরিফ সাহেব যদি মারা যায়, তাহলে ওনার যে ছেলে মেয়ে আছে তারা হলো বৈধ প্রতিনিধি, সেটা। অর্থাৎ দলিল সংশোধনের মকদ্দমায় বাদীকে অবশ্যই উক্ত দলিলের পক্ষ হতে হবে এবং উক্ত দলিলের পক্ষ সমূহের প্রতিনিধি হতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি যা প্রমাণ করতে হবে। দেখেন, যা প্রমাণ করতে হবে, দলিল সংশোধনের মকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে দলিল সম্পাদনের ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, প্রতারণা বা পারস্পরিক ভুল ছিল। তামাদি মেয়াদে চলে আসি আমরা। তামাদি মেয়াদ, ওখানে চুক্তি রদের মামলার তামাদি মেয়াদ কত ছিল? 1 বছর। দলিল সংশোধনের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর। যেদিন হতে দলিলের ভুল বা প্রতারণার বিষয়টি জানতে পারে সেদিন থেকে তামাদি মেয়াদ 3 বছর গণনা শুরু হবে। তামাদি আইনের 95 ও 96 অনুচ্ছেদ। 95 তীর চিহ্ন দিয়ে লেখেন প্রতারণার ক্ষেত্রে, 96 তীর চিহ্ন দিয়ে লেখেন ভুলের ক্ষেত্রে।
95-এর ক্ষেত্রে প্রতারণার ক্ষেত্রে 95 অনুচ্ছেদ হলো প্রতারণার ক্ষেত্রে যে দলিল সংশোধনের মামলা 3 বছর, আর 96টা হলো কি বলেন, ভুলের ক্ষেত্রে। ভুল। এটাও 3 বছর সব। 3 বছর, উভয় ক্ষেত্রেই 3 বছর। আচ্ছা, তো আমরা জেনে রাখা ভালো, তো একটু চলে আসি যে দলিল সংশোধনের আদেশ দেওয়া বা না দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। মানে দলিল সংশোধনের আদেশ দিবে কি দিবে না, এটা কি ক্ষমতা, বিবেচনা। বিবেচনামূলক। এটা আমরা ক্ষমতা। আগে থেকে জানি, না বললেও তো জানতাম। জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, পরের পয়েন্টটা দেখেন, দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাসে এবং আন্ডারলাইন করবেন মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে না, এটা আন্ডারলাইন করেন। অর্থাৎ আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না যে ক্ষেত্রে সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন গোল দিবেন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করে। শুধু এইটুক পড়ে এই জায়গা বোঝা যাবে না। একটা উদাহরণ দেই, আমার প্রিন্টার নষ্ট হয়ে গেছে, নাহলে এটা আপনাদের একটা আলাদা এডিশনাল পেজই দিতাম, ইনশাল্লাহ শুক্রবারে পাবেন। তো উদাহরণটা হচ্ছে এরকম, শুনেন, যে আরিফ সাহেব উনি 2 খণ্ড জমি বিক্রি করছে, 101 আর 102, কিনছে ধরেন আমাদের রুবেল। এখন আরিফ সাহেব বিক্রি করছে 101 আর 102, কিন্তু রুবেল দলিল করার সময় 101 আর 102 তো লিখছেই, 103 আর 104ও লিখছে। 103 আর 104 নং দাগের জমির মালিকও আরিফ সাহেব, কিন্তু আরিফ সাহেব বিক্রি করছে কয় খণ্ড, 2 খণ্ড। 2 খণ্ড, কিন্তু রুবেল লিখছে কয় খণ্ড, 4 খণ্ড। 4 খণ্ড। বুঝতেন এইটুকু? আচ্ছা, এখন রুবেল ওই এক্সট্রা যে 2 খণ্ড, 103 নং দাগের যে খণ্ড, এই 3 খণ্ড, এই 103 নং দাগের তো রুবেল ওই যে সিস্টেমে নিয়ে আসছে লেখা, 103 আর 104 এই 2 খণ্ড। তো তো 103 নং দাগের যে খণ্ড রুবেল নতুন বিয়ে করছে তার শালার নামে লিখে দিছে যে ধর শালা তোরে দিয়ে দিলাম ভালোবেসে, দান করে দিলাম। তাই 103 নং দাগের টা দিছে কারে, শালারে। আর শালারে তো এত দেওয়া যায় না, 104 নং দাগের 104 নং দাগের যে জমিটা, সেইটা রুবেল সাহেব আমাদের সুরঞ্জন সাহেবের কাছে বিক্রি করছে, এবং সুরঞ্জন সাহেব এই রুবেলের এই কারসাজি সম্পর্কে অবগত না। সুরঞ্জন সাহেব ভাবছে যে এটা রুবেলেরই জমি, যেহেতু রুবেল দেখাইছে যে দেখেন আমার ক্রয় দলিল, আমি আরিফ সাহেবের কাছ থেকে কিনছি, এই যে দেখেন, ঠিক আছে। তাহলে রুবেল সিস্টেমে যে 2 খণ্ড বেশি লিখছিল, 1 খণ্ড দিল কারে, শালারে। শালার কাছ থেকে কোনো মূল্য নিছে নাই, নাই, তারে কি করছে, দান করছে। আর 1 খণ্ড বিক্রি করলো কার কাছে, সুরঞ্জনের কাছে। সুরঞ্জন তো জানতো রুবেলের কারসাজির কথা, জানতো না, এবং সুরঞ্জন কি দ্বারা ক্রয় করছে, মূল্যের বিনিময়ে ক্রয় করছে। এইটুক পর্যন্ত তো বুঝছেন। তো এখন সুরঞ্জন তো কিনছে, কেনার পরে এখন সুরঞ্জন ওই জমির দখল নিতে গেছে। দখল নিতে গেলে আশেপাশের লোকজন দেখে যে এই জমির মালিক তো সুরঞ্জন, আর ধরেন ওনার শালাই গেছে, দুইজন 103 আর 104-এর জমির দখল নিতে গেছে। আশেপাশের লোকজন দেখলো যে এই জমির মালিক তোমাদের আরিফ সাহেব, এরা দখল নিতে আসছে কেন? তখন আরিফ সাহেবরে খবর দিছে যে এরা দখল নিতে আসলো কেন। আরিফ সাহেব এতদিন আর ধরেন জমির দলিল টলিল ওনার দৃষ্টিগোচরে আসে নাই। তখন আরিফ সাহেব যখন সচক্ষে এসে দেখলেন, যে জিজ্ঞেস করলো যে তোমরা দখলে আসো কেন, তখন রুবেলের শালা এবং সুরঞ্জন বলতেছে যে আমরা তো এই জমির মালিক, এই যে দেখেন আমারে দান করছে আমার দুলাভাই, আর আমি, সুরঞ্জন বলতেছে আমি হলো অমুকের কাছ থেকে কিনছি। মানে আরিফ সাহেব দেখে যে ঠিক আছে তারা কিনছে, আবার ওই বিক্রয় দলিলে চাই আরিফ সাহেবের চোখে ধরা পড়লো যে আমি তো বিক্রি করছিলাম 101 আর 102, রুবেল সিস্টেমে লিখে নিয়ে গেছে 103 আর 104, ও লিখে নিয়ে গেছে। তাই এখন আরিফ সাহেব মামলা করছে হলো দলিল সংশোধনের। দলিল সংশোধনের মামলা করলে আদালত রুবেল যে জমিটা 103 দাগের যে জমিটা যে দান করছে মূল্যের বিনিময় ছাড়া, ওই 103 নং দাগের জমিটা আরিফ সাহেবের ফেরত দিতে পারবে। বুঝতে পারছেন? কিন্তু সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে কিনছিল কে, সুরঞ্জন। সুরঞ্জন যে জমি কিনছে
সুরঞ্জনের কাছ থেকে ওইটা আদালত আনতে পারবে না। না। কারণ আনবে না, এটা হলো কারণ সে ক্রয় করছে কি সরল সরল বিশ্বাসে বিশ্বাসে। এবং কিসের সাহায্যে, মূল্যের মূল্যের বলে দিন। বিনিময়ে। সে এই বিষয় জানতো না, এই বিষয় জানতো না, যে কারণে ওই সুরঞ্জনের কাছ থেকে ওই জমি আর আদালত আনবে না। বিনিময়ে আরিফ সাহেবরে, রুবেলরে বলে দেবে যে রুবেল তুমি আরিফ সাহেবরে কি দিবা, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দিবা। বুঝতে পারছেন? এই ক্ষতিপূরণটাও কি জি করে? স্যার। না, একটু দেখেন, এই যে দেখেন, তো এটা হচ্ছে যে এই যে দেখেন, দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবেন না। এখন বুঝতেছেন না জি স্যার। যে দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার কি করবে না, ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না যে ক্ষেত্রে সৎ বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করে। করবে না। তাহলে কি বুঝতে পারছেন? কিন্তু ওই সুরঞ্জন যদি সব জানে শুনে, কিন্তু মানে সে জানে যে রুবেল এই প্রতারণা করছে, সুরঞ্জন এটা জেনে যদি ক্রয় করতো, তাহলে আবার 25 ধরে ওই সুরঞ্জনের কাছ থেকেও এটা আনে আরিফ সাহেবরে দিয়ে দিত। বুঝতে পারছেন? প্রতারণা, ভুল বিবরণ। থামেন, না আমি থামেন। বলতেছে যে সুরঞ্জন সাহেব তো সরল বিশ্বাসে কিনছে না ভাই। সুরঞ্জন জি সাহেব যদি জেনে শুনে ক্রয় করতো তাহলে এটা কি করতো, আদালত ওনার কাছ থেকেও জমি এনে আরিফ সাহেবরে দিয়ে দিত। দিয়ে দিন। একটু আচ্ছা, তাহলে যে কথা বলতেছিলাম শুনেন, তৃতীয় পক্ষ যদি সব জেনে শুনে ক্রয় করতো তাহলে কিন্তু তার কাছ থেকে জমি ফেরত নিয়ে আসতে পারতো আদালত। বুঝছেন? আর তৃতীয় পক্ষ যদি সরল বিশ্বাসে ক্রয় করে তাহলে তার কাছ থেকে ফেরত আনবে না। এখন একজন আমাদের প্রশ্ন করতেন যে স্যার এই ক্ষতিপূরণটা কি কত ধারায় দিবে, 19 ধারায় দিবে না 38 ধারায় দিবে? না, এটা 19ও না, এটা 38ও না, এটা 31 ধারাই। এখন আবার বলতে পারেন যে তাই 31 ধারার ক্ষতিপূরণের কথা তো বলেন নাই। 31 ধারায় এই ক্ষতিপূরণটা হলো আপনার সীমিত পরিসরে। বুঝতে পারছেন? মেইনলি ক্ষতিপূরণের যে কথা, এই তিনটা ধারায় এক্সেপ্ট মানে আলাদা করে তিনটা ধারায় ক্ষতিপূরণের কথা বলা আছে, কিন্তু 31 ধারায় কিন্তু ক্ষতিপূরণ টাইটেল না, ক্ষতিপূরণ দিচ্ছে একটা কি বিশেষ ক্ষেত্রে। বাট টাইটেল যুক্ত ক্ষতিপূরণ যদি দেখেন তাহলে আমাদের সুনির্দিষ্ট প্রতিকারণে কয়টা ধারায় আছে? তিনটা ধারায়, 19, 38 আর কত, 41। জি। আর সালারে সব তো দিয়ে দিন স্যার, তো তাহলে সব তৃতীয় পক্ষ আসতে পারছেন। এই বুঝছেন? অনলাইনে যারা আছেন ভাই বুঝতে পারছেন? শাইলা আপনি বুঝতে পারছেন? শিল্পী দাস, সিরাজুল হক, তানিয়া আক্তার, আপনার বুঝছেন? স্যার বুঝতে পারছি, স্যার জি বুঝতে স্যার। পারছি। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। তো দেখেন আমরা পরের পয়েন্টটা পড়ি, যে 34 ধারা অনুযায়ী একটি দলিল সংশোধনের মকদ্দমায় আদালত দলিল সংশোধনের আদেশ প্রদান করার পরে, আন্ডারলাইন করে এটা, দলিল সংশোধনের আদেশ প্রদান করার পরে সংশোধিত বিষয়টি সুনির্দিষ্টভাবে আদালতের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। মানে যখন একটা দলিল সংশোধনের আদেশ দিল, তারপরে আদালত বলতে পারে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে কার্যকর করা হবে বা করতে হবে, এরকম নির্দেশও আদালত দিতে পারে। তো এই কথাটা বলছে কত ধারায়? 34 ধারায়। তাহলে এখানে দুইটা জিনিস, 37-এ বললো যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে বাদী চুক্তি রদ চাইতে পারে, এটা কত? 37। আর 34-এ বলতো যে দলিল সংশোধনের পরে ওই বিষয়টি আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে, এটা হলো কত? 34। তো মনে রাখতে হবে। তো আমরা একটু বিগত বছরের প্রশ্নে যদি 1 নাম্বার প্রশ্নটা দেখি, যে দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? কত বছর? 3 বছর। যদি প্রতারণা থাকে সেক্ষেত্রেও 3 বছর, আর ভুল থাকলে সেক্ষেত্রেও 3 বছর। তো এছাড়া অন্যান্য যা আছে এগুলা পারবেন, এগুলা না পড়ি একেবারে সবশেষে 4 নাম্বারটা দেখেন। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র আদালত। আদালত দ্বারা। মানে মামলা তো আপনি করবেন, বাট সংশোধন করবে এটাকে আদালত। আদালত। জি। তো সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন, যে নিম্নলিখিত কয়টি কারণে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে? কয়টি কারণে? 3টি কি কারণে। কারণে? তো এটা 5 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, যে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে দলিলের পক্ষসমূহের অভিপ্রায় নির্ধারণ করতে। করতে।
আচ্ছা, আর মোটামুটি যা আছে এগুলা পারবেন। একেবারে সবশেষে একটু এটা একটু দেখেন, সবচেয়ে 13 নম্বর প্রশ্নটা, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় চুক্তির পক্ষসমূহের অভিপ্রায় বা দলিলের পক্ষসমূহের অভিপ্রায়, এটা বলতেন, দলিলের পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে আদালত প্রিজিউম করতে পারে বা অনুমান করতে পারে কত ধারায়? 32 ধারায়। তো এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবেই আসবে, যে দলিলের পক্ষসমূহের অভিপ্রায় আদালত অনুমান করতে পারে কত ধারায়? 32। 32 32 ধারা। ধারায়। এবং সবশেষে দেখেন, আহ 14 নম্বর প্রশ্নটা দেখেন, যে আদালত সংশোধিত দলিল সুনির্দিষ্টভাবে বলবৎকরণের আদেশ দিতে পারে কত ধারায়? 32 ধারায়। 34 ধারায়। মাঝে একটা ধারা বাদ থাকলো, সেটা একটু লেখেন, যে সেকশন 33 সংশোধনের মূলনীতি সমূহ। লেখেন সংশোধনের মূলনীতি সমূহ, সেকশন 33 সংশোধনের মূলনীতি সমূহ। সংশোধনের মূলনীতি মূলনীতি সমূহ। সমূহ। ভিতরে একটা কাগজ আছে, কাগজ বের করে একটা পেজ সিগনেচার লিখে। সংশোধনের মূলনীতি সমূহ বা প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন, প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন, প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন, এটা আছে ধারা কততে? 33। তাহলে দেখেন 32 ধারায় পেয়েছি রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধন। এই জায়গা কিন্তু বলে নাই রেকটিফিকেশন অফ ডকুমেন্ট, কি বলছে? রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এলো 31-এ। 32-এ পাইছি দলিল সংশোধনের ক্ষেত্রে পক্ষগণের অভিপ্রায় কত? 32। আর সংশোধনের মূলনীতি সমূহ কত দ্বারা? 33। আর দলিল সংশোধনের পরে সেটা আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট কার্যকর করা যেতে পারে কত? 34। চুক্তি রদ বা রেসিশন অফ কন্ট্রাক্ট কত? 35। শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদ করা যাবে না কত? 36। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ করা যেতে পারে কত? 37। আর চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ সম্পর্কে বলা হয়েছে কত দ্বারা? 38। তো আজকে আমরা যতটুকু পড়লাম এটা নিয়ে অনলাইন অফলাইন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন, আরইসি, ওই যে দলিল সংশোধনের ইংরেজি লেখা আছে রেকটিফিকেশন। রুবেল একটু বলে দেন, বলেন ভাই। এক নম্বরে আছে স্যার। বিকাশ বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার প্রমাণ করতে হবে। এখন ক্ষতি তো মানে এটা তো আপনার যে তৃতীয়, যেরকম আপনি যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে যে তৃতীয় ব্যক্তি সেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সে তো সরল বিশ্বাসে কিনছে। বুঝতে পারছেন? আজকে এক্সামটা হবে না, আজকে এক্সাম হবে না। আমার এখানে প্রিন্টার নষ্ট, যে কারণে আমি প্রিন্ট করতে পারবো না, অনলাইনে হবে না। আগামী শুক্রবার ইনশাল্লাহ এক্সাম হবে। প্রিন্টারটা ঠিক হয়ে গেলে আজকে এতটুকুই, আজকে আপনাদের এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ দলিল বাতিল থেকে। হ্যাঁ, যতদূর পড়ছি এই পর্যন্ত। পরীক্ষা সুনির্দিষ্ট প্রতিকার শুক্রবারে যতদূর পড়ছি এই পর্যন্তই। 40 মার্কের দুইটা, মানে 20 মার্কের দুইটা। হুম? আবার কোন ধারা কি? এক ধারা থেকে সব। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আর ওই সিগনেচার, সেটা সিগনেচার করে যান। স্যার আসসালামু আলাইকুম।